সংসদ সদস্য ছিলেন নিক্সন চৌধুরী। উনি অজ্ঞাত স্থান থেকে একটা ফেসবুকে বার্তা দেন। মূলত তার এই ভিডিও প্রকাশের পরেই কিন্তু আন্দোলনের তীব্রতা হতে শুরু করে আর কি। ফরিদপুরে আন্দোলন হচ্ছিল সহিংস, তখন কিন্তু বাকেরহাটের আন্দোলন কিন্তু অহিংস। এটা একটা মজার বিষয়। 21টা জেলা দক্ষিণবঙ্গের ঢাকার সঙ্গে যোগাযোগ এটা পুরোটাই কলাপস করে ফেলে আর কি। গতকাল যে হামলাটা হয়েছে এখানে কিন্তু গ্রামবাসীকে পুলিশ কোনো লাঠিচার্জ বা কোনো রকম কিন্তু অ্যাকশনে যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন সর্বোচ্চ ধৈর্য দেখিয়ে চেষ্টা করেছে এই জনদুর্ভোগ কমানোর আর কি। ফরিদপুর 4 আসনের ভাঙায় সীমানা পুনর্বিন্যাসের দাবিতে অবরোধ কর্মসূচি ও তাণ্ডব সহিংসতা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের কান্ট্রি ইনচার্জ আনোয়ার হোসেন। আনোয়ার, স্বাগত আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আনোয়ার, আমরা যেমনটি দেখছিলাম যে গেল কয়েকদিন ধরে কিন্তু টানা অবরোধ কর্মসূচি চলছে এবং সোমবারে বিভিন্ন ভাঙচুর, অগ্নিসংযোগ সহ শহর জুড়ে নানা তাণ্ডব চলেছে। তো অবশেষে জেলা প্রশাসকের আশ্বাসে কিছুটা শান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে, কিন্তু ইতিবাচক সাড়া না পেলে রোববার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। তো এই ব্যাপারে যদি আপনার কাছে একটু জানতে চাইবো যে রোববারের মধ্যে কি ইতিবাচক সমাধান সম্ভব, বা কি মনে হয় আপনার যে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি কতটুকু শান্ত হতে পারে? ধন্যবাদ রাইসা। আসলে পরিস্থিতি এখন শান্ত থাকলেও রোববারের পরে কি হবে এটা বিশ্লেষণ করার আগে বা বলার আগে আমাদের জানতে হবে আসলে হঠাৎ করে ফরিদপুরে কি এমন হইলো যে এমন উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি হলো আর কি, এটাকে জানা দরকার। ঠিক আছে, তো বিষয়টা শুরু হচ্ছিল যে গত মাসের মূলত আগস্ট মাসে যখন সীমানা পুনর্নির্ধারণ হচ্ছে যখন বিষয়টা প্রকাশ হলো যে ভাঙ্গা উপজেলার দুটো ইউনিয়ন হামিরদি আর হচ্ছে আলগি, এই দুটো ইউনিয়ন 4 থেকে 2 যুক্ত হচ্ছে, মূলত তখন থেকেই আন্দোলন শুরু হচ্ছিল, মানববন্ধন অথবা আপনার বিক্ষোভ কর্মসূচি এগুলো চলছিল আর কি। 30শে আগস্ট যখন ফাইনালি এটা রেজাল্ট হয় যে প্রজ্ঞাপন জারি হয় যে ওই 2 ইউনিয়ন এখন ফরিদপুর 4-এর সঙ্গে নেই, 2-এর সঙ্গে যুক্ত, এটা ঘোষণার পর থেকেই একটু আন্দোলনে দানা বাঁধে, তীব্রতর সহিংসতার দিকে শুরু হচ্ছিল বলে মনে করি। 5 তারিখ থেকে সেটা আসে সড়ক অবরোধ। ঠিক আছে, এই সড়ক অবরোধের ফলে কিন্তু ফরিদপুরের ভাঙ্গা দিয়ে যে 21টা জেলা দক্ষিণবঙ্গের ঢাকার সঙ্গে যোগাযোগ এটা পুরোটাই কলাপস করে ফেলে আর কি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চলে। এটাও একটা পর্যায়ে মানে স্তীমিত আকারে ছিল যে সন্ধ্যায় ছেড়ে দিত, কিন্তু মূলত 9 সেপ্টেম্বর এই আন্দোলনে মূলত ঘি ঢালা হয়। সেটা হচ্ছে অজ্ঞাত স্থান থেকে ভাঙ্গা অঞ্চলের যিনি আওয়ামী লীগের তৎকালীন সাবেক সংসদ সদস্য ছিলেন নিক্সন চৌধুরী, উনি অজ্ঞাত স্থান থেকে একটা ফেসবুকে বার্তা দেন যে আপনারা এই অবৈধ সরকারের এই অবৈধ দাবি মেনে নেবেন না, আপনারা যেখানে আছেন সেখান থেকে অবৈধ নির্বাচন কমিশন এবং সরকারকে একটা উচিত শিক্ষা দেন বা জবাব দেন। মূলত তার এই ভিডিও প্রকাশের পরেই কিন্তু আন্দোলনের তীব্রতা হতে শুরু করে আর কি। এরপরে তখন কিন্তু সন্ধ্যা পর্যন্ত ছাড়া হচ্ছিল, তখন আরও একটু পরে সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরে কিন্তু রাস্তাগুলো ছাড়া হচ্ছিল। 14 তারিখে যখন রাতে দুর্ভোগের কমানোর জন্য ভাঙ্গা থানার এক পুলিশ সদস্য বাদী হয়ে মামলা করেন, সেই মামলায় কিন্তু গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ আমলের ভাঙ্গার এক ইউনিয়নের সভাপতি, ইউনিয়নের চেয়ারম্যান ছিল এবং ওখানকার সে একজন নেতৃত্বস্থানীয় আওয়ামী লীগের লিডার ছিল আর কি। এই গ্রেপ্তার হওয়ার পর কিন্তু মূলত আন্দোলনটা সহিংসত অবস্থায় আসে। আমি আরেকটু বলতে চাই রাইসা যে গতকাল যে হামলাটা হয়েছে এখানে কিন্তু গ্রামবাসীকে পুলিশ কোনো লাঠিচার্জ বা কোনো রকম কিন্তু অ্যাকশনে যায়নি। গ্রামবাসী কিন্তু 2টা ভাগে বিভক্ত হয়ে এক ভাগ ইউনো অফিস আরেক ভাগ কিন্তু থানায় হামলা করেছে আর কি। আপনি নিশ্চয়ই দেখেছেন আমাদের খবরগুলোতে। এটা তো নিঃসন্দেহে বলা যায় পুরো পরিকল্পিত এবং এটা প্ল্যান ওয়াইজ একটা কাজ আর কি। ঠিক আছে, এখন কালকে পুলিশের সঙ্গে যে তাণ্ডব লীলা ওই এলাকার মানুষ, আমি বলবো এর মধ্যে অবশ্যই পতিত সরকারের যারা নেতাকর্মী ছিল তারা বেশি জড়িত, যেহেতু এখন গ্রেপ্তার হয়েছে আমি এটা বলতেই পারি।
ওনাদের কারণে এটা হয়েছে। সো এখন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বা একটু মানে আন্দোলন কি করা যায় এটার জন্যই কিন্তু মূলত এই কৌশলটা তারা নিয়েছে আর কি। এখন প্রশাসন যে আশ্বাস দিয়েছে, প্রশাসন তো আসলে বলার নাই এখানে, একটা রাষ্ট্রীয় বিষয়, এটা সর্বোচ্চ জায়গার বিষয়, নির্বাচন কমিশনের বিষয়, সীমানা পুনর্নির্ধারণ। এখানে ডিসি সাহেব যিনি আছেন উনি একটা প্রস্তাব পাঠাবেন নির্বাচন কমিশনে, কি হবে সেই সিদ্ধান্ত পরে আসবে, এটা তো আমরা জিনিসটা জানতে পারবো না। কিন্তু বলা যাচ্ছে যে আসলে রবিবারের পর থেকে হয়তো স্থানীয় নেতাগুলো আবারও চাইবে একটা পরিস্থিতি নতুন করে ক্রিয়েট করার, আমি এটা ভাবছি আর কি, আমার কাছে এটা মনে হচ্ছে। আচ্ছা, এই জনদুর্ভোগ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এসব অবরোধের কারণে, কর্মসূচির কারণে, কিন্তু এই জনদুর্ভোগ কমানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকাটা কেমন ছিল বলে মনে হয়? আমরা শুরু থেকে দেখেছি যখন আন্দোলন চলছিল প্রত্যেকটা সময়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ ধৈর্যটুকু দিয়ে কিন্তু চেষ্টা করেছে মানুষের জনদুর্ভোগ কমানোর জন্য। শুধুমাত্র একটা কাজই করেনি আইন শৃঙ্খলা বাহিনী, সেখানে হলো বল প্রয়োগ। বল প্রয়োগ না করে যত ওয়ে আছে সকল ওয়েই তারা অ্যাপ্লাই করেছে। কিন্তু আমি যেটা আগে বললাম যে এটা তো প্রি প্ল্যান্ড, এটা তো একটা পরিকল্পিত নাশকতা ঘটাইতে হবে এরকম একটা প্ল্যান নিয়েই তো এখানে আসা। সো ওনারা যারা আন্দোলনকারী বা তাদের নেতৃত্ব দিচ্ছেন যারা, তারা তো সহজ ওঠার কথা না, যার ফলে কিন্তু এটা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন সর্বোচ্চ ধৈর্য দেখিয়ে চেষ্টা করেছে এই জনদুর্ভোগ কমানোর আর কি। আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনে কিন্তু আন্তরিকতার আমরা কোনো অংশে ঘাটতি দেখি নাই এতটুকুও। আচ্ছা, ফরিদপুরের পরিবেশ যখন কিছুটা শান্ত তখন কিন্তু আসলে আসন ফিরে পেতে বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও করা হয়েছে। এই আসন বহালের দাবি নিয়ে নির্বাচন কমিশন প্রশ্নের মুখে পড়বে কিনা বা আসন্ন নির্বাচনের উপর কতটা প্রভাব পড়তে পারে এটি? এটা একটা বিষয় দেখেন, যখন ফরিদপুরে আন্দোলন হচ্ছিল সহিংস, তখন কিন্তু বাগেরহাটের আন্দোলন কিন্তু অহিংস। আচ্ছা, এটা একটা মজার বিষয়, ঠিক আছে? কারণ হচ্ছে ফরিদপুরের আন্দোলন বোঝা যাচ্ছে নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছে, কিন্তু আপনার বাগেরহাটের আন্দোলনে দেখেন এখানে স্থানীয় বিএনপি, স্থানীয় জামাত এবং স্থানীয় যে ইসলামী আন্দোলন থেকে শুরু করে এখন যারা রাজনীতি করছে প্রায় সব দলেরই ইনভলভ এখানে রয়েছে আর কি। আজকে যে রিট হয়েছে এটা কিন্তু জামাতের একজনই করেছে আর কি। তার মানে এই আন্দোলনটা কিন্তু অহিংসর দিকে যাচ্ছে না, এরা কিন্তু এই আন্দোলন কিন্তু সহিংস দিকে যাচ্ছে না, এরা অহিংসই থাকছে। এবং গতকাল থেকে মঙ্গল বুধবার ছিল কিন্তু আজ বাগেরহাটে হরতাল কর্মসূচি, তারা কিন্তু সেটা প্রত্যাহার করে ওরা কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দিয়েছে। এটা একটা শান্তিপূর্ণ, এখানে জনদুর্ভোগের কিছু নাই, তারা সে আন্দোলন করতেই পারে। এবং কোর্টে যাওয়া মানে একটা স্টেপ তারা নিয়েছে, আইনি পদক্ষেপ, যেটা ফরিদপুরের জন্যও ছিল উন্মুক্ত, তারা কিন্তু সেটাতে যায়নি। কিন্তু বাগেরহাটের মানুষ কিন্তু যেখানে মানে সুযোগ থাকার পরেও সহিংস আন্দোলনে তারা না যেয়ে ওনারা কিন্তু সঠিক পথ, জনদুর্ভোগ এড়িয়ে যে মানুষকে আমরা ভোগাবো না, আমরা আইনি পদক্ষেপে আগাবো, যা হবে সিদ্ধান্ত কোর্ট থেকে আসবে, ঠিক আছে? এই যে পরিকল্পনাটা, এটা তো বোঝাই যায় যে এখানে আসলে যারা জড়িত আছে বাগেরহাটের আন্দোলনে তারা চাচ্ছে এটা একটা সুষ্ঠু সমাধান হোক একটা শান্তিপূর্ণ ওয়েতে, ঠিক আছে? সুতরাং বোঝা যাচ্ছে, আমি বলতে চাচ্ছি এটা যে এই বিষয়টা স্পষ্টই হচ্ছে যে ফরিদপুরের মতো আন্দোলনের কিন্তু সহিংসত রূপ নেওয়ার আপাতত সম্ভাবনা বাগেরহাট আমরা দেখছি না। কারণ যদি সেটাই হতো তাহলে কিন্তু আইনি পদক্ষেপে তারা যেত না আর কি। আর ওইখানে যেহেতু সবল নেতৃস্থানীয় যে আছে যে ব্যক্তিগুলো সবাই কিন্তু বর্তমান যারা সরকারে আছেন বা সরকারের পার্ট যারা আর কি, আমি বলতে চাচ্ছি বিএনপি বা জামাত বা এনসিপি যারা আছে বা ইসলামী আন্দোলন, এরা কিন্তু সবাই এখানে জড়িত আছে, ঠিক আছে? তো এনারা জড়িত থাকার ফলে কিন্তু এইখানে সহিংসতার সম্ভাবনাটা আমি এই মুহূর্তে মোটেও দেখছি না আর কি। পরে কি হবে সেটা দেখা যাবে। আর আপনার যে কোশ্চেন যে আসলে প্রভাব পড়বে কি না, যেহেতু এটা এখন হাইকোর্টের বিষয়, রিট হয়েছে, এটা নিয়ে রাষ্ট্রের যারা নীতি নির্ধারণী ব্যক্তি আছেন, সুপ্রিম কোর্ট আছেন, সুপ্রিম কোর্ট থেকে এটার রায় আসবে, সংশ্লিষ্টরা বসবেন এটা নিয়ে, তখন একটা আসলে সিদ্ধান্ত আসবে, একটা যেটা রাইট সেটাই তো আসবে। আমরা তো এই আস্থা অবশ্যই রাখি হাইকোর্টের উপর। তো আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে
আসলে অ্যাকচুয়ালি কোনো প্রভাব পড়বে আর কি জাতীয় নির্বাচন। তার আগে হয়তো সুরাহা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী এটা নিয়ে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আনোয়ার আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।